ভুল পথ পাড়ি দিয়ে সঠিক গন্তব্যে পৌঁছানো যেমন অসম্ভব, তেমনি ভুল মানুষের সঙ্গে জীবন পাড়ি দিয়ে স্বপ্ন পূরণ হবে ভাবাটাও হাস্যকর। ভুল মানুষগুলো কখনো নিজের ভুল দেখতেই পায় না। যেই মানুষ কখনো নিজের ভুল দেখতে পায় না, তাকে কখনো শোধরানোও যায় না। তুমি যতই চেষ্টা করো না কেন, তাকে শোধরাতে পারবে না। যারা নিজের ভুল দেখতে পায় না, এরা অন্যের ভুলগুলো খুব ভালোভাবেই দেখতে পায়। এমনকি নিজের দোষগুলো অন্যের ঘাড়ে চাপিয়েও দেয়। সেই মানুষের সাথে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, যে কখনো সম্পর্কের মূল্যই বোঝে না, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে না। কিছু মানুষ কখনোই নিজের দোষ স্বীকার করে না, উল্টো সুযোগ পেলে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে যে যাই করুক না কেন, প্রতিশোধ নেওয়ার দরকার নেই। যে যেমন কর্ম করবে, সে ঠিক তেমন ফল পাবে। অপেক্ষা শুধু সময়ের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, কারণ এটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। তাই রুটিন যেখান থেকে শুরু হয়, কাজটাও সেখান থেকে শুরু হয়। তবে হ্যাঁ, এর আগেও কিছু কাজ রয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার করি না, কারণ সকালবেলা ঝটপট করে কিছু কাজ করে নিতে হয়। সেগুলো যদি ভিডিও করতে যাই তাহলে আসলে সময়টা অনেক বেশি লেগে যায়, যে কারণে আমি সেই পার্টটা সবসময় স্কিপ করে যাই। এই যে সকালবেলা উঠে নামাজ আদায় করা, তারপরে হচ্ছে প্লেট বাটি ক্লিন করা, কিচেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়া, এরপর হচ্ছে নাস্তা রেডি করতে আসা। আর নাস্তা রেডি করতে আসার এক মুহূর্ত পর্যন্ত অনেকটা সময় লাগে কাজগুলো করার জন্য, আর এগুলো ঝটপট করে করতে হয়। যদি একটু দেরি হয়ে যায় তাহলে তো সমস্যায় পড়তে হয়, কারণ মেয়ের ভার্সিটি থাকে, আপনাদের ভাইয়ের অফিস থাকে, যে কারণে চেষ্টা করি নাস্তার পর্বটা একটু তাড়াতাড়ি করে রেডি করার জন্য। তাই তো সকালবেলা উঠে যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে কখনোই খুব একটা শেয়ার করা হয় না। তো আজকে সকালবেলা উঠে ঝটপট করে পোলার চাল দিয়ে একটু খিচুড়ি তৈরি করে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি। আর সেই সাথে আমার পছন্দের টক ঝাল মিষ্টি মানে বোম্বাই মরিচের আচারটা তো থাকবেই। যদিও সেটা কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, যখন আমরা খেতে বসি তখন আসলে নিয়ে খাওয়া হয়। তো আজকে একটু আবার সার্ভ করে দিয়েছি, যদিও আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্যই রেডি করেছি। বাচ্চারা এখনো আজকে শুয়েছিল, তো সে কারণে ওদের জন্য খাবারটা বেড়ে রাখিনি। খাবার বেড়ে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া শীতের দিনে যে কোনো খাবার কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। আর খিচুড়ি সেটা তো এমনিতেও ঠান্ডা কখনোই খেতে ভালো লাগে না। আর সেজন্য ওদের জন্য ডিমটাও ভাজি করে রাখিনি, যখন ওরা উঠবে তখন আবার ওদের জন্য আলাদা করে ভেজে দিব। তো এরপর চলে এলাম আমি বাসার অন্যান্য কাজগুলো করার জন্য। কাজ করতে করতে ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু আমার ভিডিওটির সঙ্গে আছেন। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওটি দেখতে দেখতে একটু হলেও আপনাদের আমাকে ভালো লেগে যাবে বা আমার কথা কাজগুলোকে ভালো লাগবে। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে আমি টেবিলের উপরের পোর্শনটা পরিষ্কার করে নিয়েছি। আজকে হচ্ছে টেবিলের কোলথ এবং রেক্সিনটা সম্পূর্ণই চেঞ্জ করে ফেলবো।
আর এদিকে দেখলাম যে চেয়ারে কাভার পরানোর পরেও আমার চেয়ারের ভেতরে এত পরিমাণ ধুলা জমেছে। ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তবে এই যে ডিজাইন করা জিনিসগুলো পরিষ্কার করা না অনেকটা কষ্টের। বিশেষ করে যেই সব জিনিসের ডিজাইন বেশি বা একটু চিকন ফুল করা থাকে সেগুলোর ভিতরে কিন্তু ময়লাটা বেশি ঢুকে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি। ফুলের ভিতরে যদি রুমালটা দিয়ে এপাশ ওপাশ একটু টান দিয়ে নেন ঠিক এভাবে, তাহলে দেখবেন খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। আসলে যে কোনো কাজ একটু টেকনিক করে বা বুদ্ধি খাটিয়ে করলে সেটা কিন্তু দ্রুত করা যায়। তো একটা সময় আমিও অনেক কাজ নিয়ে খুব হতাশায় থাকতাম যে এত কাজ কিভাবে করব এত অল্প সময়ে, বা সবাই কিভাবে করে। তো একটা সময়ের পর নিজেই বুদ্ধি খাটিয়ে আসলে এইসব পদ্ধতিগুলো অবলম্বন করে দেখলাম যে না, কাজগুলো আসলে খুব দ্রুত হয়ে যায়। তবে এখন তো আপুদের জন্য, যারা নতুন গৃহিণী আপুরা রয়েছেন তাদের জন্য অনেক সুবিধা রয়েছে। সেটা হচ্ছে এই যে আমরা অনেকে অনেক ধরনের কাজ শিখিয়ে দেই বা দেখিয়ে দিই, সেখান থেকে আমাদের নতুন নতুন গৃহিণী আপুরা কিন্তু শিখতে পারে। কিন্তু আমরা যখন প্রথম গৃহিণী হয়েছি তখন কিন্তু ইউটিউবে এত ব্লগার ছিল না বা এত আপুরাও ছিল না যারা এই যে ছোট ছোট টেকনিকগুলো দেখিয়ে দিত বা আমরা তাদের কাছ থেকে শিখতে পারতাম। এক কথায় এতটা সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভ তো ছিলামই না। এখন তো অনেক আপুরা আছেন যারা অনেক কিছু জানেন, অনেক ধরনের টিপস শেয়ার করেন। তো আসলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু সবসময় শিখে থাকি। তবে আমরা যেটা সাফার করেছি, এখন নতুন যে আপুরা রয়েছেন তারা কিন্তু অতটা সাফার করে না। তারা কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু যদি জানতে চায়, কোনো টেকনিক যদি শিখতে চায়, সেটা কিন্তু খুব সহজে ইউটিউব থেকে বের করে নিতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি নতুন করে আবার একটা রানারও বিছিয়ে দিয়েছি, টেবিল ম্যাটটাও বিছিয়ে দিয়েছি। আর চেয়ারের কাভারগুলো তো চেঞ্জ করে ফেলেছি, আজকে আবার নতুন করে কাভার পরিয়ে দিচ্ছি। চেয়ারের কাভার পরাই হচ্ছে যেন চেয়ারের ভিতরের ডিজাইনগুলো একটু পরিষ্কার থাকে। কিন্তু এর আগে যে কাভারগুলো দেখেছেন সেগুলো কিন্তু অত বেশি পরিষ্কার রাখে না, কারণ সেটার ভিতরে অনেক ফাঁকা আছে। ওটা যেহেতু নেটের মতো, তাই ভিতরে কিন্তু ময়লা প্রবেশ করে। এখন যে কাভারটা পরেছি সেটা আবার সেই দিক থেকে ভালো আছে, এটায় খুব একটা ময়লা ধরে না। তবে যেটা যত বেশি সুন্দর তার পিছনে শ্রমটাও কিন্তু ততটাই দিতে হয়। যেমন আমার এই চেয়ারের কাভারগুলো দেখতে সুন্দর হলো, তার পিছনে কিন্তু শ্রমটা দিতে হচ্ছে। কাভার পরেও কোনো লাভ হয়নি। তো যাই হোক, আজকে আবার এই যে ডাইনিং টেবিলের ফুলগুলো চেঞ্জ করে নিলাম, আগের ফুলগুলো দিয়ে দিয়েছি। মাঝে মাঝে একটু চেঞ্জ আনলে ভালো লাগে আর কি। যদিও চেঞ্জের কারণে আমরা তো আর পারবো না প্রতিদিন অনেক অনেক ফুল নিয়ে আসতে। এমনিতেই বাসার মধ্যে অনেক ফুল গাছপালায় ভর্তি, সেটা নিয়ে এমনিতেও অনেকে অনেক কথা বলে। আমাকে তো সবসময় বকাবকি করে আমি নাকি অনেক বেশি ফুল কিনি। তো যাই হোক, আসলে যার যেটা নেশা বা যেটা ভালো লাগে সেটা আসলে কাউকে বোঝানো যাবে না। আমি যেহেতু ঘর সাজাতে ভালোবাসি, তাই প্রতিদিনই চেষ্টা করি যে আজকে কোথায় সাজাবো বা কিভাবে সাজালে ভালো হয়। বা মার্কেটে গেলে এখন আর নিজের জন্য কিছু না কিনে ইচ্ছে করে ঘর সাজানোর জন্য কিছু একটা নিয়ে নেই। তো যাই হোক, অনেকদিন পর্যন্ত ঘর সাজানোর জন্য কিছু একটা কেনা হচ্ছে না, হয়তোবা খুব শীঘ্রই আবার কিনে নিয়ে আসবো। তো আজকে আপাতত যা আছে তা দিয়ে সুন্দর করে আবার একটু সাজিয়ে নিলাম। নতুন লুকে ঘরের অনেক কিছু যদি একটু পরিবর্তন করা হয়, ঘরে যা আছে তা দিয়ে, তাতেই কিন্তু আমাদের ঘরটার নতুন একটা লুক চলে আসে। সব থেকে বড় কথা হচ্ছে, ঘর সাজাতে হলেও প্রতিদিন নতুন নতুন জিনিস কেনা আসলে আমাদের পক্ষে পসিবল না। তাই আমাদের বাসায় যেটা আছে সেটা দিয়ে আমাদেরকে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে নিতে হবে। তো মোটামুটি আমার ডাইনিং এরিয়াটা গোছানো হয়ে গেছে। আসলে অনেকদিন পর্যন্তই ভাবছিলাম কিভাবে একটু ভালো করে আবার পরিষ্কার করে নেব। যে কাজটা যখন হাত দিই তখন কিন্তু কাজ একটা থাকে না, অনেক কাজই কিন্তু বেরিয়ে যায়। কারণ একটা উদ্দেশ্য করে কাজ শুরু করলে দেখবেন আরো হাজার কাজ এসে আপনার সামনে ভিড় জমিয়ে যায়। তো এরপর হচ্ছে সকালবেলা উঠে কিন্তু এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো অলরেডি ক্লিন হয়ে গেছে। তো আজকে অনেক কাপড়-চোপড় আছে। এখন আবার এগুলো শুকোতে দিয়ে অন্য কিছু কাপড়-চোপড় আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এই যে টেবিল রানারগুলো যে উঠিয়েছি সেগুলো এখনই ক্লিন করে ফেলবো। এখন যেহেতু শীতের দিন তাই একটু হিসেব করে কিন্তু আমাদের কাজ করতে হবে। যখনই রোদ উঠবে চেষ্টা করবেন সকাল সকাল, একদম খুব সকালে কাপড়-চোপড়গুলো ক্লিন করে ফেলতে। সেটা হতে পারে আপনার ওয়াশিং মেশিনে কিংবা আপনি হাতে ক্লিন করেন। মানে সেটা করতে হবে সকালে। সকালবেলা করলে কি হয়, শীতের দিনে কিন্তু রোদটা খুব সকাল সকাল পাওয়া যায় আর রোদের তাপটাও থাকে। তাই সকাল সকাল কাপড়-চোপড় ক্লিন করলে সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়। আর এখন যেহেতু শীতের সময়,
চারিদিকে কিন্তু আসরের আজানের পরে একটু কুয়াশা ভাব চলে আসে। আর সে কারণে কোনো অবস্থাতেই বেলকনিতে কাপড়-চোপড় রাখা যায় না, তাহলে হয়তো আরো বেশি ভিজে যাবে। তাই চেষ্টা করি সকাল, সকাল কাপড়-চোপড়গুলো শুকিয়ে নেওয়ার জন্য। আর আমার এই কাপড়-চোপড়গুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। যেহেতু ওয়াশিং মেশিনে ক্লিন করেছি, ৮০% তো শুকনোই থাকে, ২০% শুকোতে হয়তোবা ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। তার মধ্যে আমার আজকের যে কাপড়-চোপড়গুলো সেগুলো ক্লিন করে আবার শুকিয়েও ফেলতে পারবো। তো এগুলো হচ্ছে আমার জমিয়ে রাখা ডিমের খোসা। আজকে একটু এগুলোকে বের করে রোদে দিলাম। আর সকালবেলা যে ডিমগুলো ভেজেছি সেগুলো কিন্তু এখানে খোসাটা রেখে দিয়েছি। প্রতিদিনই এখানে খোসাগুলো রেখে দেই, আর সেগুলো যখন শুকিয়ে যায় তারপর বক্সে ভরে রাখি। আর বক্সে ভরে একটু, একটু গুঁড়ো করে রাখি। পরবর্তীতে যখন অনেকগুলো জমা হবে একসঙ্গে ব্লেন্ডার করে সেগুলো কিন্তু গাছে ব্যবহার করব। এগুলো কিন্তু অনেক দাম দিয়ে আমাদেরকে কিনে আনতে হয়। অথচ আমাদের এই জৈব সারগুলো এগুলো কিন্তু বাসাতেই আমরা তৈরি করতে পারি। যেহেতু এখন আমি বাগান করি, তাই বাগানের কথা মাথায় রেখে অনেক কিছুই কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। যেমন পেঁয়াজের খোসাটা জমিয়ে রাখি, আলুর খোসা, কলার খোসা এগুলো আমাদের গাছের জন্য অনেক বেশি উপকারী। তো এর মধ্যে আবার আমি ওয়াশিং মেশিনে নতুন করে কাপড় দিয়ে দিলাম। ওইগুলো শুকোতে, শুকোতে এগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। তো শীতের দিনে আসলে এই কাজগুলো হিসেব করে একটু করতে হয়। তো একটু আগে তো দেখিয়ে দিয়েছি আমি কিভাবে আমার ফার্নিচারটা পরিষ্কার করি। বিশেষ করে এই যে চেয়ারের মধ্যে যদি আমার মতো এরকম চিকন কাজের ডিজাইন থাকে যেগুলো এই পাশ ওই পাশ ফাঁকা, সেগুলো কিন্তু খুব সহজে এভাবে পরিষ্কার করা যায়। আর ফার্নিচারের ক্ষেত্রে প্রতিদিন আমি যে কাজটা করি, একটা পুরাতন গামছা অথবা একটা ওড়না বা সুতি কোনো কাপড় দিয়ে এভাবে যদি একটু বাড়ি দিয়ে নেন, তাহলে কিন্তু দেখবেন খুব সহজে ধুলাটা পড়ে যায়। মানে এক্সট্রা কোনো ধুলা থাকে না, বা আপনাকে ব্রাশ করে ঘষে, ঘষে অনেক সময় ধরে পরিষ্কার করতে হবে না। এই জিনিসটা কিন্তু আপনি বাসায় ফলো করে দেখবেন। এই যে দেখেন আমার ফার্নিচার কিন্তু সবসময় নতুনের মতো থাকে। আর এটার জন্য কিন্তু খুব একটা কষ্ট করতে হয় না। জাস্ট ৫ মিনিটের বিষয়। আপনি ৫ মিনিটের মধ্যে আপনার সমস্ত ফার্নিচার এভাবে যদি একটা আলতো করে বাড়ি দেন, তাহলে এই যে ফুলের ভেতরের যে ময়লাগুলো সেগুলো কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এতে করে আপনার ফার্নিচার কিন্তু সবসময় ঝকঝকে আর নতুনের মতো থাকবে। খুব বেশি একটা ব্রাশ করে ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তবে যদি অনেকদিন পর্যন্ত পরিষ্কার না করতে, করতে ময়লাটা ভিতরে বসে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর চেষ্টা করবেন ১ দিন ২ দিন পর পরই এভাবে একটু করে আলতোভাবে একটা বাড়ি দিলেই হবে। দেখবেন ভেতরে কোনো ময়লা থাকবে না। একদম ভিতরের পর্যন্ত মানে ডিজাইনের ভেতরে যত ময়লা থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসে। তো আমি এভাবেই আসলে আলতোভাবে প্রতিদিন ফার্নিচারগুলো একবার হলেও পরিষ্কার করে নিই। তা না হলে আসলে বাসার সব কাজ তো একা হাতে করা সম্ভব না, যদি আমি প্রতিদিন ব্রাশ দিয়ে ঘষতে থাকি। ব্রাশ দিয়ে একটা ফার্নিচার ব্রাশ করে দেখবেন কতটা সময় লাগে। তো এই টেকনিকটা খাটিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কিন্তু এই ঝামেলাটায় আর পড়তেই হবে না। তো আমি তো এখন এটাই করি। আমার সমস্ত ফার্নিচার আলতো করে প্রতিদিনই আমি ঝেড়ে নিই। অন্তত ১ দিন পর, পর হলেও একটা করে উপর দিয়ে এভাবে যদি একটু ঝাড়া দিই, তাহলে সমস্ত ময়লাগুলো পড়ে যায়। আর এই কাজটা অবশ্যই আপনার ফ্লোর মোছার আগেই করে নিবেন। তো যাই হোক, যতটুকু সম্ভব আজকে বাসার ২ টা অংশই আমি পরিষ্কার করে নিয়েছি। আর বাকিগুলো আবার কালকে করব। আসলে এভাবে হিসেব করেই আমি কাজগুলো করি। আর এছাড়াও তো অন্যান্য কাজ অফ ক্যামেরায় করে ফেলেছি। সেগুলো হয়তোবা প্রতিদিন শেয়ার করতে ভালো লাগে না। আর আমরা যেহেতু গৃহিণীরা বাসায় প্রতিদিন একই ধরনের কাজ করি, তাই আমাদের কাজের ধরনগুলো কিন্তু একই রকম। তো রুমটা একটু গুছিয়ে নিয়ে এরপর চলে এলাম রান্না করতে। আজকে হচ্ছে এখানে সবজি রান্না করছি। বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে এখন একটু সবজি করে নিচ্ছি। আর এই শীতে প্রায় সবসময় আমরা কিন্তু শীতের সবজিটা একটু বেশিই খাওয়া হয়। সেটা হতে পারে ভাতের সাথে কিংবা রুটির সাথে। সবভাবেই কিন্তু সবজি খেতে ভালো লাগে। আমার তো বিশেষ করে অনেক বেশি ভালো লাগে সবজি খেতে। আর আমি এমনিতেও সবজি দিয়ে মুড়ি দিয়ে খেতে একটু বেশি পছন্দ করি। তো আজকে যেহেতু আমার কাজে একটু দেরি হয়ে গেছে আর ফার্নিচার পরিষ্কার করতে গিয়েও একটু সময় লেগেছে। তাই এখন পর্যন্ত কিন্তু বাগানে নামতে পারিনি। তাই ভাবলাম রান্নাটা শেষ করে একটু সময় নিয়ে ছাদ বাগানে নামতে হবে। যেহেতু এমনিতেই দেরি হয়ে গেছে আর বাহিরে কিন্তু এখন প্রচুর রোদ উঠে গেছে। তাই রান্না শেষ না করে আর বাগানে নেমে লাভ নেই। তখন একটা টেনশন থাকবে যে এখনো রান্না হয়নি। তাই রান্নার পর্বটা শেষ করে একসঙ্গে হচ্ছে বাগানে নামবো। আসলে প্রতিদিন এই হিসাবগুলো করেই আমাকে কাজটা করতে হয়। আর এখন তো নতুন কাজ এড হয়েছে, সেটা হচ্ছে প্রতিদিন বাগানে নামা।
আমার গত পর্বের ভিডিওতে যখন আমার বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক আপুরাই কমেন্ট করেছেন। আর আপনাদের কাছে আমার বাগানটা অনেক বেশি ভালো লেগেছে। এটা জেনে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে বাগান আমরা কম বেশি সবাই ভালোবাসি। আর সব আপুরাই হয়তোবা বাগান করতে ভালোবাসে। হয়তোবা অনেক সময় কি হয়, আমাদের জায়গা বা সময়ের অভাবে অনেক কিছু আমরা করতে পারি না। কিন্তু গাছ, বাগান এগুলো ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর সত্যি। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে বাসার যত কাজই করি না কেন, বাগানের কাজ যখন করতে যাব তখন আমার ভালো লাগাটাই অন্যরকম একটু কাজ করে। তো তাই আজকে শর্টকাটে রান্নাটা করছি। আগে থেকে সবজিগুলো কেটে রেখেছিলাম, এরপর হচ্ছে চিংড়ি মাছটা বের করে একটু ভাজি করে ভুনা করে নিচ্ছি। কোনো ঝোল রাখবো না, একদম মাখা করে ফেলেছি। আর সঙ্গে হচ্ছে চালতার ডালটা কিন্তু সকালবেলা যখন আমি নাস্তা তৈরি করেছি সেই সঙ্গে বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে ফেলেছিলাম। ডালটা আমি আসলে এভাবেই রান্না করে থাকি, খুব দ্রুত হয়ে যায়। কারণ ডাল রান্না করতে যেহেতু একটু সময় লাগে, তাই সেটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম। তো রান্নার পর্বটা শেষ করে এখন হচ্ছে আমি বাগানের উদ্দেশ্যে বের হব। এই যে দেখেন, আমার বেলকনি থেকে আমার ফুলগুলো এত ভালো লাগছে। আসলে যতই আপনাদেরকে দেখায় আমার না আসলে মন ভরে না। আমার যেহেতু ভালো লাগে, আমার মনে হয় আমার আপুদেরও ভালো লাগবে। আর আপনারা যেহেতু আমার বাগানটাকে এত ভালোবাসেন, তাই আমিও চেষ্টা করি প্রতিদিন একটু হলেও আপনাদের সঙ্গে বাগানটা শেয়ার করার। এই যে বেলকনির ভিতরে কিন্তু আমি কিছু বেগুন গাছ লাগিয়েছি। জানি না হবে কিনা, তবে আমার বেলকনিতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি রোদ। আমার ৩টা বেলকনির মধ্যে প্রচুর রোদ আসে। যেহেতু রোদ আসে, আশা করা যায় হবে। তো কতটুকু কি হয় ইনশাআল্লাহ পরবর্তীতে তো আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি আমার বেলকনি থেকে ছাদের উদ্দেশ্যে বের হলাম। এই যে দেখেন, বের হলেই দেখা যাচ্ছে আমার বেলকনির লুকটা কত সুন্দর লাগে। বিশেষ করে এই ফুলগুলো যখন ফোটে এত ভালো লাগে। মনে হচ্ছে বাগানবিলাস ফুলগুলো তাদের আসল রূপটাই দেখিয়ে দেয়। এই নভেম্বর-ডিসেম্বর মাস আসলেই গাছে এত ফুল ফোটে। এখানে দুটো হচ্ছে আমি স্ট্রবেরি গাছ বসিয়েছি। আর এই সাইডে হচ্ছে বেগুন গাছ রেখেছি। যদিও এখানে গাছ দুটো হবে না, কারণ তেঁতুল গাছের নিচে পড়েছে, ছায়ায় কোনো গাছই কিন্তু ভালো হয় না। তো এগুলো সরিয়ে ফেলবো। ছাদ বাগানে এসে প্রতিদিনই লক্ষ্য করি আমার কোন গাছের কি অবস্থা, কোন গাছটা ঝিমিয়ে গেছে বা পাতাগুলো ঠিক আছে কিনা। আসলে একটা বাগানি যখন বাগান করে তার প্রধান কাজই হচ্ছে তার গাছগুলো সুস্থ আছে কিনা বা ঠিকভাবে বেড়ে উঠছে কিনা, ঠিক সন্তানের মতো করে। আমি আসলে এটা দেখতেই আসি। আর যেদিন আমি বাগানে নামি না কোনো কারণে, শরীর অসুস্থ থাকলে, সেটা খুব কম হয় যদিও, আর সেদিন কিন্তু আমার আসলে ভালোও লাগে না, ইচ্ছে করে কখন বাগানে নামবো বা কেন নামলাম না। সত্যি বাগানে আসলে মনটা এমনিতেও ভালো হয়ে যায়। আর আপনাদের সাথে শেয়ার করতেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার বিশ্বাস যারা গাছ ভালোবাসেন তাদের কাছেও কিন্তু এই জিনিসগুলো দেখতে ভালো লাগবে। আমি কিন্তু যেসব আপুরা বাগান করেন তাদের প্রত্যেকটা ভিডিও দেখি। বিশেষ করে আমার কাছে বাগান জিনিসটাই অনেক বেশি ভালো লাগে। তো নতুন অনেক গাছই কিন্তু লাগিয়েছি। আর এই যে দেখেন, আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম ধনিয়ার চারাগুলো তখনও কিন্তু জ্বালাইনি বীজ থেকে। আর আজকে দেখেন কি সুন্দরভাবে ছোট চারাগুলো জ্বালিয়ে গেছে। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল আলুর মায়ের ৩ ছেলে, পটল এবং লঙ্কা। তৃতীয় ছেলের নাম কি? ধাঁধার সঠিক উত্তর ছিল আলু। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে নিগার আফরোজ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে ডানা নেই তবু উঠতে পারি, চোখ নেই তবু কাঁদতে পারি, আমি কে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।